আলামত নষ্ট করা হয়েছে, এটা একটা বোকামি, এটা আরেকটা অপরাধ করলো, যারাই করছে আরেকটা অপরাধ করলো। একটা তদন্ত হওয়া উচিত, বের করা উচিত কার নির্দেশে এটা করা হয়েছে। আমি জানি এটা করতে পারবেন না, করবেনও না, যেহেতু আসিফ নজরুল ওখানে আসেন, উনি মনে হয় সকল জট সৃষ্টি করতেছেন। এই ভদ্রলোক বিতর্কিত, ওনাকে ভালো মনে করেছিলাম, আসলে উনি ভালো মানুষ না। এই উপদেষ্টারা আজকে বিতর্কিত, এটা আসিফ নজরুল না অন্য কেউ। আমি অনেক কথা বলছি, আমার সেনাপ্রধান আমাদের সার্বভৌমত্বের প্রতীক, ওনাকে মিসগাইড করতেছে কিছু অফিসার। দোষ দিচ্ছি আমরা সেনাবাহিনীর, আসলে ভিতরে ঢুকে আছে ফেসিবাদের যে লোকগুলি খোলস পাল্টে ভিতরে বসে আছে, তারা এইসব কল কবজা করাচ্ছে আমার রাষ্ট্রকে এবং আমার বলো সেনাপ্রধানকে, আমাদের গোয়েন্দা সংস্থাকে বিতর্কে ফেলতেছে, একের পর এক বিতর্ক। আজকে আমি নাই, আপনি মনে করেন না এটা আজকে পুরা ফেসবুক আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে আমি কেন ছিলাম। আমার 3 মেয়ে, অসুস্থ স্ত্রী, আমি আয়নাঘর থেকে ফিরে আসার পর মনে করলাম একটা নৈতিক দায়িত্ব জাতিকে জানানো। আপনারা তো আমাকে বিশ্বাস করবেন না, আমি জানতাম ওখানে 2 জন প্রহরী থাকে, সেটা এমওডিসি, এটাকে পরাভূত করে সবাইকে বের করে আনার জন্য আমি বহু চেষ্টা করি। মেজর দেলোয়ার আছে বিদেশে, সে জানে, কিন্তু তথ্য ফাঁস হয়ে যায়। যাই হোক, তারপর আমি আল জাজিরাকে আমি 21 সালে বিস্তারিত বলি, জুলকারনাইন ভাই আমাকে সাহায্য করে, পরে এটা প্রচার হয় নাই। পরে জুলকারনাইনের হাত ধরে তাসলিম খুলের মাধ্যমে আমরা 22 সালে এটাকে অন এয়ার করি। কতটা লজ্জাজনকভাবে আমাদের সেই জাতিসংঘের কমিশনার এসেছিলেন, উনি আসলেন মিশেল ব্যাচলেট 22 সালে 14ই জুলাই মোস্ট প্রবাবলি। এর একদিন রাতে আমার বাসায় 2 জন পুলিশ অফিসার আসে, রাত 2টায়, মিলিটারি পুলিশ সহ। জিজ্ঞেস করেন, ভাই আপনি কোথায় ঘুমিয়েছেন, বিস্তারিত বলেন। যেহেতু আমার নাম ছিল, তা আমি বললাম আমি আয়নাঘরে ছিলাম, এই জায়গায় আয়নাঘর। ঠিক একদিন পর এই কমিশনারের কাছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলাম। তখন তো মেজাজ ঠিক থাকার কথা না, আসলে আমি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলাম, একটা মিলিটারি অফিসার, কেমন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন। আমি তখন যত বাংলা মিডিয়া, বিদেশি আমাদের বাংলা চ্যানেল আছে সবখানে একটা বিস্তারিত আমি কিন্তু বলি। এরপর অনেক ঢাক ঢোল বাজে। বড় কথা হলো ভাই, কতটা ঝুঁকি নিয়ে করছি এটা বলতে পারবো না। আমি পরিষ্কার করেছি, ব্রিগেডিয়ার আজমিকে আমি দেখেছি, আরো এত লোক ছিল ওখানে, এবং কতটা রুম কিভাবে ডিউটি করে আমি আসলে সম্পূর্ণ মানে আমি বর্ণনা করা হয়েছে আমার, এবং আমাকে অনেকে সাহায্য করে লিখতে। গতকাল যে ঘটনা ঘটে, আসলে কেন আমাকে নেয় নাই, আমি মনে করি গুম কমিশনের এটা ব্যর্থতা। ওখানে নাবিলা নামের একটা মহিলা আছে, যিনি ডেইলি স্টারের প্রোডাক্ট। এই ভদ্র মহিলা হস্তক্ষেপে আমাকে নেওয়া হয়নি। কেন নিলে আমি সব বলে দিব, হয়তোবা উনি চান না আমি ওখানে যাই, উনি কার পারপাস সার্ভ করতেছেন আমি জানি না। বাট তারপর আমার কাছে খুব কষ্ট লাগছে, ব্রিগেডিয়ার আজমির জন্য 5 তারিখ সারাটা দিন আমি বাইরে ছিলাম, প্রেস ক্লাব, তারপরে আপনার মনে করেন প্রধান উপদেষ্টার প্রধান সাবেক স্বৈর শাসক তার অফিসের সামনে যে মূর্তিটা ছিল ভাঙাটা আমি দাঁড়ায় দেখলাম। ওখান থেকে আমি আমার চিন্তা করলাম আজমি স্যারকে বাই করা উচিত। লাইফে আমি 3 ঘন্টা সময় দিলাম, ব্রিগেডিয়ার হাসান নাসির কাছে গেলাম, স্যারকে দিয়ে আরেকটা লাইফ করালাম 2 ঘন্টা। তারপর আমরা কচুরি চেকপোস্টে বসে পড়লাম। ব্রিগেডিয়ার হাসান নাসির মতো একটা ভদ্র বয়োজ্যেষ্ঠ একটা অফিসারকে নিয়ে চেকপোস্টের সামনে 2টা এপিসি তার সামনে বসা, আমরা 25 জনের মতো অফিসার। তারপরে মায়ের ডাকার কিছু সব চলে আসলো, আমরা বাধ্য করলাম ওদেরকে কমিটমেন্ট করাতে সব ছেড়ে দেবে। দেখেন আজমি স্যার গতকাল যান ওখানে, উনি ওনার পেনশন সম্পূর্ণ পেয়েছেন, উনি গুণগান করেছেন, সরকারের কোনো আপত্তি নাই। ওর উচিত ছিল এই সহযোদ্ধা 25 জনের বা আরো অনেক যারা আমরা 400 অফিসার প্লাস ক্ষতিগ্রস্ত কিছু বলা বা কিছু করা, উনি কিছু করেন নাই। উনি ওখানে গেলেন, একবারও জিজ্ঞাসা মানে কাস্টমারি একটা কল হাসান নাসিরকে দিবে, সিনিয়র মানুষ, স্যার আজকে যাচ্ছে ওখানে বা কিছু একটা, কিছুই বলেননি। আমি মনে করি নির্লজ্জ অফিসার, সিনিয়র আমার, দুঃখজনক, তাকে আমি সম্মান করতাম, এখন আমি ঘৃণা করি। এই আয়নাগরের বিশ্বের কাছে আমি আমি জানি কতটা ঝুঁকি আমি নিয়েছিলাম। 10-এর অধিক আমার আইসিটি মামলা, পুলিশের জ্বালায় বাসায় থাকতে পারতাম না। আমাকে সাহায্য করছে আমেরিকান এমবেসি, আমার লন্ডনে অনেক বন্ধু, সবাই
আন্তর্জাতিক মহলে আমি ইংরেজি ভার্সন যত রকম দরকার সবটাই আমি নিয়ে আসি। কতটা কষ্টে আমার জীবন গেছে, এই 2টা বছর বেঁচে থাকলেও মোবাইল ছাড়া চুপ করেছিলাম। আমার এখানে পরিষদের অফিসাররা জানে, সব সত্য কথাই বলছি, আর শাসক তো জানেন ফ্যাসিস্ট, তার আমাকে আপ্রাণ চেষ্টা করছে আমাকে বাঁচাই রাখার জন্য। কিন্তু দেখেন কালকের এই দুর্ঘটনায় আমাকে নেওয়া হয় নাই। কেন নেওয়া হয় নাই? উপদেষ্টারা আজকে বিতর্কিত, এটা আসিফ নজরুল অন্য কেউ। আমি অনেক কথা বলছি, আমার সেনাপ্রধান আমাদের সার্বভৌমত্বের প্রতীক, ওনাকে মিসগাইড করতেছে কিছু অফিসার। আমি জানি না, বাট আমি নিশ্চিত হয়েছি সেনাবাহিনী এখানে জড়িত নাই। অ্যাবসলিউটলি নাবিলা, গুম কমিশনের ব্যর্থতা, নাবিলার হস্তক্ষেপে আমার নাম থাকে নাই। যদি একজনের নাম থাকে এটা আমার আসা উচিত। আমি যতটা ভালো বলতে পারবো, যতটা অধিকার রাখে বলতে পারবো, অন্য কেউ বলার কথা না। আপনারা যান স্মৃতিচারণ কোনো অসুবিধা নাই, অন্তত কাস্টমারে কল দিতে পারতেন। এত নির্লজ্জ হইতে পারে কিভাবে আমি জানি না, যারা এটা অর্গানাইজ করছে। আমি শেম টু দ্যাম। কারণ আপনার মাধ্যমে জানাই আমি ছোট হই নাই। আমি মনে করেছিলাম কিছু লিখবো না, আমি আমার আগামীকালের মধ্যে আমার আয়নাঘর নিয়ে বই লেখা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি ইনশাল্লাহ এই মাসে 21 তারিখের মধ্যে এটা পাবলিশ করবো ইনশাল্লাহ। সবটাই ওখানে থাকবে, এটা দরকার আছে। ধৈর্যের একটা সীমা থাকে মানুষের। আপনি এখনো সেরকম মনে করেন সব বোকা বেকুব, আসলে দোষ দিচ্ছি আমরা সেনাবাহিনীর, আসলে ভিতরে ঢুকে আছে ফেসিবাদের যে লোকগুলি খোলস পাল্টে ভিতরে বসে আছে, তারা এইসব কল কবজা করাচ্ছে এবং রাষ্ট্রকে এবং আমার বলো সেনাপ্রধানকে, আমাদের গোয়েন্দা সংস্থাকে বিতর্কে ফেলতেছে, একের পর এক বিতর্ক। আজকে আমি নাই, আপনি মনে করেন না এটা আজকে পুরা ফেসবুক আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমি কেন ছিলাম না, কে ছোট হয়েছে, আমি না ওনারা, মহান আল্লাহ সর্বশক্তিমান। তারপর ভাই যে বিতর্কগুলি আছে আয়নাঘর নিয়ে, কোনোটাই থাকতো না আমি থাকলে, সবগুলি আমি বলে দিতাম। আমার আপ্রাণ চেষ্টা করে সম্পূর্ণ তথ্য দিয়ে আমি এই গুম কমিশনকে সাহায্য করি। তারা এমন গাদ্দারি করছে, মানে আমি কি বলবো, কিভাবে তদন্ত করতে হবে, কোথায় কি পাবেন, সবটাই আমি করে দিছি। আমি এতটা করতাম না, এই আর্মির গোয়ার্তুমির জন্য কিছু তৎকালীন লোকের জন্য আজকে সমস্যাটা হয়েছে। হওয়া উচিত। আমরা জনগণের বেতনে চলি, অন্য রাষ্ট্রের বেতনে চলি না, জনগণের কাছে আমি দায়বদ্ধ। শাসক যাই হোক, আপনি তো আগে মানুষ, আপনার সেনা অফিসার, আপনি কেমন করে কাজগুলি করেন, এটা তো আপনার করার কথা না। যা হোক, আমরা ন্যায় বিচার পাবো, প্রাপ্তি। সবচেয়ে কষ্ট হলো কি, ডক্টর ইউনূস কেন 6 মাস পরে গেলেন? আমার 2 ভাই আছেন, বড় ভাই, আমার বলেন ডক্টর ইউনূস কেন 6 মাস পরে গেলেন, কেন 1 মাস পরে না? তাহলে তো অনেক কিছু তাজা পেতেন, তাজা রক্ত দেখতে পারতেন, আপনি দেখতে চান নাই। আমি প্রশ্নবিদ্ধ করবো ডক্টর ইউনূসকে, ইউনূস সরকারকে, কেন আপনি আগে যান নাই? আপাতত ভাই এইটুকু বলি, আর কোনো প্রশ্ন থাকে যদি এই বিষয়ে করতে পারেন, আমি উত্তর দিব। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে আরেকটা বিষয় অবশ্যই জানবো, যে আইনাগর প্রকাশ করার পর কিছু বিতর্কিত বিষয়, যেটা সোশ্যাল মিডিয়াতেও প্রশ্ন উঠছে, যে বন্দিশালার কিছু দেয়াল বা দরজা দেখা গেছে যেগুলো রং করা, মানে খুব ভেরি রিসেন্ট মেবি এগুলো রং করা হয়েছে এমনটা বোঝা যায়। ইলেকট্রিক চেয়ার যেখানে গুম কমিশনের প্রধান ওনাকে বসে থাকতে ট্রায়াল দিতে দেখা গেছে, বা দেয়ালগুলো ভাঙা দেখা গেছে, এগুলো কি আসলে প্রশ্নবিদ্ধ করার জন্য করা হয়েছে নাকি শুরু থেকে এমন ছিল? আচ্ছা ভাই, সম্পূর্ণ আপনি 6 মাস পরে কেন গেলেন? 1 মাস পরে গেলে তো এই সমস্যাটা হইতো না। আপনি তো ইচ্ছে করে যান নাই, আপনি তো ম্যানেজ করে গেছেন, এতটুকু যাবো না। আপনি তো চান নাই ন্যায় বিচার হোক। এখন যাদেরকে আপনি নিছেন তারা কেমনে জাস্টিফাই করবে যে আপনি এখানে ছিলেন? আদালতে ভাই 2জন লয়ার আছেন, আপনি বলতেছেন এখানে ছিলেন, যখন লয়ার প্রশ্ন করবে আপনি এখানে ছিলেন, প্রমাণ কি প্রমাণ দিবেন ওনারা? প্লেস অফ অকারেন্স যেটা তার মানে আমি জানি না কিভাবে প্রমাণ করবেন এনারা গেছেন আসলে স্মৃতিচারণ করতে। বড় লজ্জাজনক কথা। তবে বিল্ডিং ভাঙছে, রং করছে, এটা তো করবেই। সন্ত্রাসী চাবে বাঁচার জন্য, ওরা চাইবে না বাঁচার জন্য? আজকে কারা ওখানে ছিলেন? সব কি বরখাস্ত করা হয়েছে? করা হয় নাই, সবাই তো রয়ে গেছেন ওখানে। 5 তারিখে যে 5ই আগস্ট যারা ছিলেন তাদের কয়জন পদবি থেকে সরেছেন আমার জানা নাই, বাট সবাই আছেন এখন নাম চেঞ্জ করে, হয়তো বা বঙ্গবন্ধু বলেন না, কিন্তু সবাই আছেন, তারা এগুলি করতেছেন। আপনি সুযোগ দিচ্ছেন তাই তারা করছে। তারা তো চাইবেই আলামত নষ্ট করার জন্য।
আপনি দেখেন বিডিআর ঘটনার পরে আলামত নষ্ট করে নাই বিডিআর সৈনিকরা বাঁচার জন্য। সে একই ঘটনা ঘটছে আমাদের এখানে বা র্যাবে, বাঁচার জন্য আলামত নষ্ট করা হয়েছে। এটা একটা বোকামি, এটা আরেকটা অপরাধ করলো, যারাই করছে আরেকটা অপরাধ করলো। একটা তদন্ত হওয়া উচিত, বের করা উচিত কার নির্দেশে এটা করা হয়েছে। আমি জানি এটা করতে পারবেন না, করবেনও না। যেহেতু আসিফ নজরুল ওখানে আসেন, উনি মনে হয় সকল জট সৃষ্টি করতেছেন। এই ভদ্রলোক বিতর্কিত, ওনাকে ভালো মনে করেছিলাম, আসলে উনি ভালো মানুষ না।